আর সত্যি কথা বলতে কি, মডার্ন মেডিসিনে কিন্তু অনেক ক্ষেত্রে পেন কিলার বা ডাক্তারবাবুরা হয়তো অ্যান্টিবায়োটিক দেন, কিন্তু সেখানে হয়তো খুব একটা রিলিফ পাওয়া যায় না, সাময়িক হয়তো একটা কিছু রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা সার্জারির জন্য রেকমেন্ড করেন, এবং সার্জারি করার পরেও যে আপনি মুক্তি পেলেন তা কিন্তু না, রিকভার করার একটা চান্স থাকে। তার কারণ কিন্তু ডাক্তারবাবুদের কোনো ফল্ট না, তার কারণটা কিন্তু আপনার লাইফস্টাইল ডিসঅর্ডার। ডাক্তারবাবু খুব ভালো করে সার্জারি করে দিয়েছেন, কিন্তু আপনার ওই যে আবার সে আগের মতো লাইফস্টাইল লিড করছেন, আগের মতো উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছেন, নেমন্তন্ন বাড়ির খাবার, ফাস্ট ফুড, হ্যাঁ, ফ্রাইড ফুড, এগুলো মশলাযুক্ত খাবার খাচ্ছেন, সেখান থেকে কিন্তু আবার শুরু হচ্ছে। হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে তিনটের জন্যেই, অ্যাসকুলাসিপ থেকে শুরু করে অ্যাব্রোটেনাম, ব্যারাইটাকার, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, কলিনসোনিয়া ক্যানাডেন্সিস, হিপারসাল, সাইলিশিয়া, গ্রাফাইটিস, প্রচুর ওষুধ আছে। কিন্তু সেই ওষুধগুলোকে কিন্তু ওইরকমভাবে আমি বলে দিলাম আর আপনি খেতে শুরু করলেন, এটা কিন্তু একদম ঠিক না। নমস্কার, আমি ডাক্তার সৌগত ভট্টাচার্য, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। বহু বছর ধরে বহু জটিল রোগ এবং অ্যাকিউট কন্ডিশন এবং ক্রনিক কন্ডিশনের আমি চিকিৎসা করে চলেছি। তো আজকে আমি পাইলস, ফিসার এবং ফিস্টুলা নিয়ে আলোচনা করব। এই তিনটে রোগ কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা রোগ। হ্যাঁ, কিন্তু অনেকে এটাকে এক বলে মনে করেন, এবং এদের সিমটম খানিকটা মিল আছে। হ্যাঁ, এদের সিমটম মোটামুটি খানিকটা একই রকমের, কিন্তু তিনটি আলাদা আলাদা রোগ। তো পাইলস হচ্ছে আপনার যেখানে মলদ্বারের বাইরে বা ভিতরে যে শিরা রয়েছে সেটা যদি কোনোভাবে ফুলে যায়, সেখান থেকে কিন্তু পাইলস হয়, এবং পাইলসের ক্ষেত্রে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, মানে তীব্র ব্যথা, জ্বালা, যন্ত্রণা, হ্যাঁ, অস্থিরতা থাকে, অনেক সময় চুলকানি থাকে, আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পাইলসে, হ্যাঁ, একটা ব্লিডিং থাকে। যে আপনার এবং সেটা কাঁচা রক্ত পড়ে, হ্যাঁ, মানে কাঁচা রক্ত পড়ে, ব্লিডিং হয়ে। আর ফিশারের ক্ষেত্রে যেটা হয়, ফিশারে কিন্তু মলদ্বারের বাইরে যে চামড়াটা রয়েছে, সেখানে একটা ফাটল তৈরি হয়। তার জন্যে কিন্তু, হ্যাঁ, প্রচণ্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা পায়খানা করার সময় বা পায়খানা করার পরে গিয়ে হয়। আর ফিস্চুলা হচ্ছে ইনফেকশন থেকে তৈরি হয় একটা নালী, অস্বাভাবিক নালী, যেখানে পাস ডিসচার্জের একটা ব্যাপার থাকে। তো এই তিনটে, হ্যাঁ, কিন্তু আলাদা, কিন্তু এদের সিমটমগুলো কিন্তু মোটামুটি এক। কারণ ফিস্চুলার ক্ষেত্রেও কিন্তু ব্যথা, জ্বালা, যন্ত্রণা থাকে, অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে পাস ডিসচার্জের একটা ব্যাপার থাকে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু চুলকানির ব্যাপারও একটা থাকে। তো এই এবার জানা যাক পাইলস বলুন, ফিসার বলুন, ফিস্টুলা বলুন কেন হয়। এদের মেন একটা কারণ কিন্তু কনস্টিপেশন। অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখি যে দিনের মধ্যে একবার পায়খানা যান, দুবার যান, আবার দুদিন পরে পরে যান, 3 দিন পরে পরে যান, এরকম লোকজনও কিন্তু আছেন। তো কনস্টিপেশন থেকে কিন্তু এগুলো হতে পারে একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে জল কম খাওয়া। ইরেগুলার বাওয়েল মুভমেন্ট তো একটা কারণ ডেফিনেটলি। জল কম খাওয়া, এক জায়গায় বসে থাকা অনেকক্ষণ ধরুন যারা কোনো একটা কাজ বসে বসে করছে, একই জায়গায় বসে আছে বেশ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু পাইলস হওয়ার একটা প্রবণতা থাকে। এবং সেডেন্টারি লাইফ, মানে ধরুন অনেক রাত জেগে কাজ করতে হয়, কোনো ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই, হ্যাঁ, রাত 3টের সময় হয়তো শুতে যাচ্ছে, রাত 4টের সময় শুতে যাচ্ছে, হ্যাঁ, বাইরে খাওয়া দাওয়া করে, বাইরের ফাস্টফুড খুব খায়। সবার ক্ষেত্রে কিন্তু একটা মেন কারণ, কিন্তু মেন এবং প্রধান কারণ খাওয়া দাওয়ার অ্যাবনর্মালিটি বা ইরেগুলারিটি, এবং ফাস্ট ফুড খাওয়া, হ্যাঁ, এবং ফ্রাইড ফুড খাওয়া, নেমন্তন্ন বাড়ির খাবার খাওয়া, বিশেষ করে হাই প্রোটিন ডায়েট, মাংস, ডিম, হ্যাঁ, বা একটু চর্বিওয়ালা মাছ বা একটু চর্বিওয়ালা মাংস, এগুলো খাওয়া, বা খুব তেল মশলাযুক্ত খাবার খাওয়া। ধরুন কমপ্লিট নিরামিষাশী, ভেজিটেরিয়ান, কিন্তু আপনার
তিনি হয়তো খুব তেল মশলাযুক্ত খাবার খান, সেখান থেকেও কিন্তু পাইলস, ফিশার, ফিস্চুলা হতে পারে। তো আপনারা হয়তো বলবেন যে ডাক্তারবাবু দেখুন প্রত্যেকটা ভিডিওতে আপনি খাওয়া দাওয়া নিয়ে বলছেন, হ্যাঁ, তো নেমন্তন্ন বাড়ি খাওয়ার খেতে বারণ করছেন, এটা কীরকম? হ্যাঁ, অনেকেরই হয়তো মুখ ভার হয়। তো ব্যাপারটা দেখুন, হ্যাঁ, যে পাইলসে ভোগে সে জানে কি মারাত্মক ব্যথা হয়, হ্যাঁ, মানে কাটা পাঠার মতো ছটফট করে। আমাদের কাছে এরকম বহু পেশেন্ট আছেন যে 2বার অপারেশন করে এসছেন, 3বার অপারেশন করে এসছেন, ভাবতে পারছেন মানে। তো আর সত্যি কথা বলতে কি, মডার্ন মেডিসিনে কিন্তু ওই সাধারণত অয়েনমেন্ট বা আপনার অনেক ক্ষেত্রে পেন কিলার বা ডাক্তারবাবুরা হয়তো অ্যান্টিবায়োটিক দেন, কিন্তু সেখানে হয়তো খুব একটা রিলিফ পাওয়া যায় না, সাময়িক হয়তো একটা কিছু রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা সার্জারির জন্য রেকমেন্ড করেন, এবং সার্জারি করার পরেও যে আপনি মুক্তি পেলেন তা কিন্তু না, রেকার করার একটা চান্স থাকে। সার্জারি করে আসলেন, করার পরেও গিয়ে কিন্তু রেকারেন্সের একটা চান্স থাকে। তার কারণ কিন্তু ডাক্তারবাবুদের কোনো ফল্ট না, তার কারণটা কিন্তু আপনার লাইফস্টাইল ডিসঅর্ডার। ডাক্তারবাবু খুব ভালো করে সার্জারি করে দিয়েছেন, কিন্তু আপনার ওই যে আবার সে আগের মতো লাইফস্টাইল লিড করছেন, আগের মতো উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছেন, নেমন্তন্ন বাড়ির খাবার, ফাস্টফুড, হ্যাঁ, ফ্রাইড ফুড, এগুলো মশলাযুক্ত খাবার খাচ্ছেন, সেখান থেকে কিন্তু আবার শুরু হচ্ছে। তো সেই জন্যে হ্যাঁ, খাওয়া দাওয়াটা এত ইম্পর্টেন্ট, বারবার করে আমি ওইটাই বলছি। তো আর ডেফিনেটলি হোমিওপ্যাথিতে এই পাইলস বলুন, ফিশার বলুন, ফিস্চুলা বলুন, প্রত্যেকটারই খুব ভালো চিকিৎসা আছে। তার কারণ সত্যি কথা বলতে কি, আমি কেন খাওয়া দাওয়া নিয়ে এতগুলো কথা বলছি, যে খাওয়া দাওয়ার একটু উল্টোপাল্টা হলে, বেশি স্পাইসি খাবার, তেল মশলাযুক্ত খাবার খেলে, চর্বিওয়ালা মাংস বা ডিম বা রেড মিট খেলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের গ্যাস হয়, শরীর খুব গরম হয়ে যায়, গ্যাস হয়, এবং তার জন্যে কি হয়, পায়খানাটা খুব শক্ত হয়ে যায়, করে যায় আর কি। তো মল শক্ত হওয়ার কারণে কিন্তু মলদার দিয়ে যাওয়ার সময় ওটা খুব নরম অংশ, তো কেটে দিয়ে যায়, চিড়ে দিয়ে যায়, তার ফলে সেখান থেকে ব্লিডিং হয়, তারপর সেখান থেকে ফার্দার ইনফেকশন এবং ইনফ্লামেশন হওয়ার একটা বিরাট চান্সেস থাকে। কারণ বুঝতেই পাচ্ছেন, মলদার জায়গাটা এমনিতেই খুব নোংরা জায়গা, কারণ সবসময় সেখান থেকে স্টুল পাস করছে, সামান্য একটু স্টুলের মধ্যেও কয়েক লক্ষ না প্রায় কয়েক কোটি জার্ম রয়েছে। তো তার মানে এই যে বারবার বারবার ওখান থেকে একটা মানে যাচ্ছে এবং সেখানে কেটে যাচ্ছে, বা সেই জন্য ওখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, এবং ইনফেকশন থেকে ইনফ্লামেশন হওয়ারও চান্স থাকে। তো সেই কারণে আমি এতগুলো কথা বললাম খাওয়া দাওয়ার ব্যাপারে। তো এটাকে যদি ঠিক করতে হয়, হোমিওপ্যাথিক ওষুধ তো ডেফিনেটলি, হ্যাঁ, খুব ভালো ভালো ওষুধ আছে আমাদের, এবং সেই সঙ্গে কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডারটাকেও ঠিক করতে হবে। আমাদের কাছে বহু ওষুধ মানে পেশেন্ট আছেন যারা এখন কিন্তু আমাদের ওষুধ খেয়ে কমপ্লিট ভালো আছেন, কিন্তু সেই জন্য বললাম যে লাইফস্টাইল মেনটেন করতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে 3টের জন্যেই, অ্যাসকুলাসিপ থেকে শুরু করে অ্যাব্রোটেনাম, ব্যারাইটাকার, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, কলিনসোনিয়া ক্যানাডেন্সিস, হেপারসাল, সাইলিশিয়া, গ্রাফাইটিস, প্রচুর ওষুধ আছে। আপনার র্যাটানিয়া, সিডাম্যাক্রি, পিওনিয়া অফিসিনালিস, র্যানানকুলাস বালবোসা, প্রচুর ওষুধ আছে। হ্যাঁ, কিন্তু সেই ওষুধগুলোকে কিন্তু ওইরকমভাবে আমি বলে দিলাম আর আপনি খেতে শুরু করলেন, এটা কিন্তু একদম ঠিক না। ওই ডাক্তারবাবু বলে দিয়েছেন বলে খেলাম, এটা কিন্তু কখনো করবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হবে। তো আপনি বরঞ্চ যে কোনো ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, তিনি আপনার কেস টেক করে যে ওষুধটাকে ঠিক মনে করবেন, আপনার জন্য সুইটেবল মনে হবে, সেই ওষুধটা যেটা আপনার জন্য সিলেক্ট করে লিখে দেবেন আপনাকে, সেই ওষুধটা খান। হ্যাঁ, যেভাবে ডোজটাকে তারা বলে দিচ্ছেন সেইভাবে খান, ডেফিনেটলি ভালো থাকবেন। হ্যাঁ, লাইফস্টাইল তো ডেফিনেটলি আপনাকে মেনটেন করতে হবে, লাইফস্টাইল না মেনটেন করলে কিন্তু ঠিক হবে না। আর সত্যি কথা বলতে কি, পাইলস বলুন, ফিশার বলুন, ফিস্চুলা বলুন, এগুলো কমপ্লিট রিকভারি সম্ভব, এগুলো একদম সেরে যাওয়া সম্ভব। হ্যাঁ, আমাদের কাছে বহু পেশেন্ট আছেন যারা কিন্তু মানে তাদের এখন অনেকেই সব কন্ট্রোলড আছে, মানে তাদের ব্যথা যন্ত্রণা, ব্লিডিং এখন একদমই হয় না,
হ্যাঁ, অনেকেই একদম ভালো হয়ে গেছেন, কমপ্লিট ভালো হয়ে গেছেন। হ্যাঁ, তো আপনি চাইলে আমাদের গুগল প্রোফাইলে চেক করতে পারেন, সেখানে কিন্তু বহু পেশেন্ট তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। সেটা দেখলেই বুঝতে পারবেন যে পাইলস, ফিশার, ফিস্চুলা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে এবং লাইফস্টাইল মেনটেন করলে ডেফিনেটলি ভালো থাকা যায় বা ভালো হওয়া সম্ভব। আর সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়া নিয়ে আমি এতগুলো কথা বলছি যে ডিম খাবেন না, মাংস খাবেন না, কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা। আমি বলার পরেও আপনাকে কিন্তু বলবো যে ইউ আর দ্য বেস্ট পসিবল ডক্টর অফ ইউর সেলফ। তো আপনি কিন্তু আপনার নিজের সব থেকে বড় ডাক্তার। তো সেই জন্যে আপনি ধরুন আমরা কেস টেকিং করে, আপনার সমস্ত কেস টেকিং করে আমি হয়তো 2 বা 3টে ওষুধ আপনার জন্য সিলেকশন করলাম, আপনি সেই ওষুধ খেলেন, 1-1.5 মাস ধরে খেলেন এবং সেই সঙ্গে লাইফস্টাইল মেনটেন করলেন, আপনি অনেকটা ভালো হয়ে গেলেন। এই অবস্থায় এবার আপনি আপনাকে হয়তো আমরা বারণ করেছি এটা খাবেন না, তবুও আপনাকে আমি বলবো যে আপনি অল্প অল্প করে এবার ট্রাই করতে পারেন। যেমন ধরুন আপনাকে আমি ডিম বারণ করেছি, মাংস বারণ করেছি, কিন্তু আপনি কিন্তু এবার ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে হয়তো ডিম একদিন খেয়ে দেখলেন, আধখানা ডিম খেলেন, খেয়ে 2 দিন আবার খেলেন না, আবার তৃতীয় দিন বা চতুর্থ দিনের মাথায় হয়তো আরেকটু খেয়ে দেখলেন যে অসুবিধা হচ্ছে কিনা। যদি অসুবিধা না হয় তাহলে ওটা খাওয়া যাবে, যদি অসুবিধা হয় তাহলে কখন খাওয়া যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। আপনাকে বুঝতে হবে যে এই খাবারটা আপনার জন্য শ্যুট করছে না শ্যুট করছে না, ঠিক আছে? তো সব কিছু তো আপনার জন্য না। হ্যাঁ, আবার আমি সব কিছুকে বারণ করছি সেটাও কিন্তু, হ্যাঁ, সব কিছুকে আপনাকে মেনে চলতেই হবে তাও বলছি না। তো এটা, আর খাওয়া দাওয়ার মধ্যে প্রচুর ফাইবারযুক্ত খাবার খান, প্রচুর সবজি খান, শাক সবজি খান। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে রেগুলার বেসে প্রচুর ফল খান, বিশেষ করে পাকা কলা। রেগুলার 2-3টে করে পাকা কলা খান। হ্যাঁ, সেই সঙ্গে সিজনাল ফল খেতে পারেন, লেবু খান, বিশেষ করে মুসম্বি লেবু 1-2 করে খাওয়া যেতেই পারে। এগুলো খান, শাকসবজি বেশি করে খান, ডেফিনেটলি ভালো থাকবেন। হ্যাঁ, আয়রনযুক্ত খাবার কিন্তু আমি এখানে বারণ করব, যে থোড়, মোচা, কাঁচকলা এগুলোকে কিন্তু খেতে আমি বারণ করব, কারণ এগুলোতে অনেক সময় কনস্টিপেশন হয়ে কিন্তু অসুবিধে হতে পারে। তো এইগুলো করবে। আর পার্টিকুলার যদি আমাকে দেখাতে চান তাহলে হ্যাঁ, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অনলাইন কনসালটেশন বা অফলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশানেও কিন্তু অনলাইন কনসালটেশন, অফলাইন কনসালটেশনের নাম্বার দেওয়া আছে, ওখানেও আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশানে আমাদের গুগল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, গুগল প্রোফাইল চেক করলেই বহু পেশেন্টের আপনি রিভিউ পাবেন, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, সেটাও দেখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।